তানিয়া শিরিন, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। অনার্স তৃতীয় বর্ষের আমার প্রিয় ছাত্ররা, আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আমরা আজকে অষ্টম অধ্যায়ের যে বিষয়গুলো সম্পর্কে জানবো সেগুলো হচ্ছে এক নম্বর, নগর পরিবহন ব্যবস্থা কি। 2 নম্বর, নগর পরিবহন ব্যবস্থার সাথে শ্রমবাজারের আন্তঃসম্পর্ক। 3 নম্বর, নগর পরিবহন সেবার চাহিদা। 4 নম্বর, নগর পরিবহন সেবার যোগান। 5 নম্বর, নগর পরিবহন সেবার মূল্য নির্ধারণ সম্পর্কে। প্রথমে আমরা জানব নগর পরিবহন ব্যবস্থা কি সেই সম্পর্কে। একটি নগরে নগরবাসীর কর্মস্থলে যাতায়াত, এছাড়া নগরের কেন্দ্রবিন্দু থেকে অন্যান্য স্থানের সংযোগ, মালামাল, কাঁচামাল পরিবহন ইত্যাদির জন্য গড়ে ওঠা পরিবহন ব্যবস্থাকে নগর পরিবহন ব্যবস্থা হিসেবে অভিহিত করা হয়। সাধারণত বাস, কার, ট্রাক, মেট্রো রেল এইসব নিয়ে একটি দেশের পরিবহন ব্যবস্থা গড়ে উঠলেও উন্নত বিশ্বের সাথে উন্নয়নশীল দেশের পরিবহন ব্যবস্থার মধ্যে একটা পার্থক্য পরিলক্ষিত হয়। দেখা যায় আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতে মানুষ চালিত ত্রিচক্রযানের ব্যাপক উপস্থিতি, যেটা উন্নত বিশ্বে পরিলক্ষিত হয় না। আমরা এখন নগর পরিবহন ব্যবস্থার সাথে শ্রমবাজারের যে আন্তঃসম্পর্ক সেই বিষয়টি সম্পর্কে জানব। একটি নগরে পরিবহন ব্যয় বেড়ে গেলে উৎপাদনের যে উপকরণগুলো আছে সেগুলোর দাম বেড়ে যায়, যার ফলে উৎপাদন ব্যয় বেড়ে যায়, এর ফলে শ্রমিকের চাহিদা কমে যায়। আবার বিপরীতভাবে পরিবহন ব্যয় বেড়ে গেলে শ্রমিকের যে যাতায়াত খরচ সেটা বেড়ে যায়, যার ফলে শ্রমের যোগানটা কমে যায়। এই বিষয়টিকে এখন আমরা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করব। এখানে লম্ব অক্ষে আমরা নগরে শ্রমিকের মজুরি পরিমাপ করছি, আর ভূমি অক্ষে নগরে শ্রমিকের নিয়োগের পরিমাণ পরিমাপ করছি। এখানে আমাদের দুটো বিষয় আছে, যে যখন পরিবহন ব্যয় বেড়ে যাচ্ছে তখন উৎপাদন ব্যয় বেড়ে যাচ্ছে, যার ফলশ্রুতিতে শ্রমিকের চাহিদা কমে যাচ্ছে। তাহলে প্রথমে আমরা আমাদের চাহিদা রেখা এবং যোগান রেখাটা এঁকে নিচ্ছি।
আমাদের ইকুইলিব্রিয়াম বিন্দু হচ্ছে ই। তাহলে এই বিন্দুতে দেখা যাচ্ছে যে ভারসাম্য দামটা নির্ধারিত ছিল। এরপর যখন পরিবহন ব্যয় বেড়ে গেল তখন উৎপাদনের যে উপকরণগুলো সেগুলোর দাম বেড়ে গেল, যার ফলে উৎপাদন ব্যয়টাও বেড়ে গেল। এর ফলে কি হবে, শ্রমিকের যে চাহিদা সেটা কমে যাবে। শ্রমিকের চাহিদা কমে গেলে আমাদের চাহিদা রেখাটা বাম দিকে শিফট করবে। চাহিদা রেখাটা হয়ে যাবে DL1 DL1। আবার একই সাথে পরিবহন ব্যয় বাড়লে শ্রমিকের যাতায়াত খরচ বাড়বে, যার ফলে শ্রমিকের যোগান কমে যাবে। এখন পরিবহন ব্যয় কমলে যে শ্রমিকের যাতায়াত খরচ বেড়ে যাওয়ার কারণে শ্রমের যোগানটা যে কমে যাবে, সেজন্য আমাদের কি হবে, আমাদের এই যে সাপ্লাই কার্ভ সেটাও বাম দিকে শিফট করবে। শিফট করে রেখাটি হয়ে যাবে SL1 SL1। তাহলে আমাদের নতুন যে ইকুইলিব্রিয়াম বিন্দু সেটা হয়ে যাচ্ছে এটা E1। এই বিন্দুতে দেখা যাচ্ছে যে আমার মজুরিটাও কমে যাচ্ছে, আবার শ্রমিকের নিয়োগের পরিমাণটাও কমে যাচ্ছে। অর্থাৎ প্রথমে যদি দাম থাকে P1 তাহলে দামটা কমে P2 হয়ে যাচ্ছে। আবার একই সাথে শ্রমিকের নিয়োগের পরিমাণ যদি Q1 থাকে তাহলে সেটা হয়ে যাচ্ছে Q2, অর্থাৎ কমে যাচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে পরিবহন ব্যয় বাড়ার কারণে শ্রমবাজারে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে, যার ফলে শ্রমিকের মজুরিও কমে যাচ্ছে, সেই সাথে সাথে শ্রমিকের নিয়োগের পরিমাণটাও কমে যাচ্ছে। এখন আমরা দেখব যে পরিবহন ব্যয় যদি কমে তাহলে কি হয়, সেই চিত্রটা আমরা এখন আঁকছি। আমরা ধরে নিচ্ছি আমাদের প্রথম চাহিদা রেখা ছিল DL এবং প্রথম যে যোগান রেখা সেটি ছিল SL এবং আমাদের ইকুইলিব্রিয়াম বিন্দুটা হচ্ছে E1। এই E1 বিন্দুতে আমাদের মজুরি ছিল P1, নিয়োগের পরিমাণ ছিল Q1। তো যদি পরিবহন ব্যয় কমে যায় তখন কি হবে, পরিবহন ব্যয় কমে গেলে উৎপাদনের যে উপকরণ সেগুলোর দাম কমে যাবে, যার ফলে উৎপাদন ব্যয়টা কমে যাবে। উৎপাদন ব্যয় কমে গেলে কি হবে, শ্রমিকের চাহিদা বেড়ে যাবে। শ্রমিকের চাহিদা বেড়ে গেলে কি হবে, আমাদের এই যে ডিমান্ড কার্ভ সেটা ডান দিকে শিফট করবে। নতুন যে ডিমান্ড কার্ভটা আমরা পাবো সেটা হবে DL1। আবার একই সাথে পরিবহন ব্যয় কমে গেলে উৎপাদনের যে উপকরণগুলো আছে শ্রমিকের যাতায়াত খরচটাও কমে যাবে। উৎপাদন ব্যয় কমে গেলে শ্রমিকের যাতায়াত খরচ কমে যাবে, যার ফলে শ্রমিকের যোগানটা বেড়ে যাবে। পরিবহন ব্যয় কমে গেলে শ্রমিকের যোগান যখন বেড়ে যাবে তখন কি হবে, আমাদের এই যে সাপ্লাই কার্ভ সেটাও ডান দিকে শিফট করবে।
শিফট করে এটা হয়ে যাবে SL1 SL1। তাহলে আমরা নতুন যে ইকুইলিব্রিয়াম পয়েন্টটা পাবো সেটা হচ্ছে E2। এই বিন্দুতে দেখা যাচ্ছে যে আমাদের মজুরি হচ্ছে P2 এবং শ্রমিকের নিয়োগের পরিমাণ হচ্ছে Q2। তাহলে দেখা যাচ্ছে যে আমাদের শ্রমিকের মজুরিটাও বেড়ে যাচ্ছে, আবার শ্রমিকের নিয়োগের পরিমাণটাও বেড়ে যাচ্ছে। অর্থাৎ পরিবহন ব্যয় কমলে সেটাও শ্রম বাজারের উপর একটা ইতিবাচক প্রভাব সৃষ্টি হয়, যার ফলে শ্রমিকের মজুরিও বাড়ে, সেই সাথে সাথে শ্রমিক নিয়োগের পরিমাণটাও বেড়ে যায়। আমরা এখন নগর পরিবহন সেবার চাহিদা সম্পর্কে জানব। বর্তমানে নগরায়ন একটি গুরুত্বপূর্ণ ইস্যু, কারণ প্রতিনিয়ত নগর এলাকার পরিমাণ বাড়ছে, অন্যদিকে গ্রামীণ এলাকার পরিমাণ কমে যাচ্ছে। নগরের জন্য কোনো নির্দিষ্ট আয়তন না থাকলেও সাধারণভাবে 100 বর্গ কিলোমিটার থেকে 5000 বর্গ কিলোমিটার বিশিষ্ট হতে পারে একটি নগরের আয়তন। এই নগরে বসবাসকারী যে জনগণ, তারা এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থার প্রয়োজনীয়তাটাকে অনুভব করে। পরিবহন ব্যবস্থার এই যে প্রয়োজনীয়তা, এটাকেই মূলত নগর পরিবহন সেবার চাহিদা বলা হয়। নগর পরিবহন সেবার চাহিদা সৃষ্টির কতগুলো কারণ রয়েছে, আমরা এই কারণগুলো সম্পর্কে জানব। আমি প্রথমে পয়েন্টগুলো লিখে নিচ্ছি। নগর পরিবহন সেবার চাহিদা সৃষ্টির কারণ। 1 নম্বর পয়েন্ট যাতায়াত, 2 নম্বর পয়েন্ট পণ্য পরিবহন, 3 নম্বর কর্মক্ষেত্রে গমন, 4 নম্বর নগরের বাহির থেকে শ্রমের যোগান, 5 নম্বর সরকারি আয়ের খাত, 6 নম্বর শ্রমবাজারের ভারসাম্য, 7 নম্বর নাগরিকের পরিবাহক, 8 নম্বর শহর উন্নয়নের জন্য সহায়ক, 9 নম্বর শ্রমের যোগান প্রদান, 10 নম্বর অন্য নগরে গমনাগমন। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে যাতায়াত। নগরের যে নগরবাসী, তাদের পরিবহনের প্রধান মাধ্যমই হচ্ছে এই পরিবহন ব্যবস্থা, এবং এই কারণেই এই নগর পরিবহনের চাহিদাটার সৃষ্টি হয়। আমাদের 2 নম্বর পয়েন্ট হচ্ছে পণ্য পরিবহন। নগরের এক স্থান থেকে অন্য স্থানে প্রতিনিয়তই মালামাল, কাঁচামাল এগুলো পরিবহন করতে হয়, এবং এই পরিবহন ব্যবস্থাটাই হচ্ছে এই কাঁচামাল এবং মালামাল পরিবহনের একটি অন্যতম মাধ্যম, যে কারণে পরিবহন ব্যবস্থার চাহিদাটার সৃষ্টি হচ্ছে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কর্মক্ষেত্রে গমন। নগরবাসীদের তাদের কর্মস্থলে পৌঁছানোর জন্য পরিবহনের প্রয়োজন, এবং যে কারণে কিন্তু এই পরিবহন ব্যবস্থার চাহিদার সৃষ্টি
সৃষ্টি হয়ে থাকে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নগরের বাহির থেকে শ্রমের যোগান। শুধুমাত্র একটি নগরের অভ্যন্তরে যে শ্রমিকরা থাকে তারাই নগরের যে শ্রমের যোগান সেটা দেয় না। অনেক সময় যদি আরো অতিরিক্ত শ্রমিকের প্রয়োজন হয় তাহলে নগরের বাইরে থেকে অর্থাৎ এর আশেপাশে যে অঞ্চলগুলো আছে সেগুলো থেকেও শ্রমিকদেরকে আনা হয় শ্রমের যোগান দেওয়ার জন্য। এবং এই শ্রমিকদের যোগান দেওয়ার জন্য তাদেরকে আনা নেওয়ার জন্য পরিবহন ব্যবস্থা ছাড়া কিন্তু কোনো উপায় নেই। তাই এই কারণেও পরিবহন ব্যবস্থার চাহিদার সৃষ্টি হয়ে থাকে। আমাদের 5 নম্বর পয়েন্ট হচ্ছে সরকারি আয়ের খাত। সাধারণত নগরের অভ্যন্তরে যে বাস, ট্রাক, কার, রিক্সা এগুলো চল করে সরকার এগুলো থেকে বিপুল পরিমাণ ট্যাক্স আদায় করে থাকে। এবং সরকার যদি এই রাজস্বের পরিমাণটা বাড়াতে চায় তখন কিন্তু সে গাড়ির সংখ্যাটা বৃদ্ধি করে দেয়। অর্থাৎ নগর পরিবহনের চাহিদা সৃষ্টির অন্যতম একটি কারণ হচ্ছে এই রাজস্ব। আমাদের 6 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রম বাজারের ভারসাম্য। শ্রম বাজারের যে ভারসাম্য সেটা রক্ষার জন্য এই নগর পরিবহনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কারণ যখনই নগরের অভ্যন্তরে শ্রমের যোগানটা কমে যায় তখন নগরের বাইরে থেকে শ্রমিক এনে সেই যোগানটাকে কিন্তু বাড়ানো যায়। অর্থাৎ শ্রম বাজারের ভারসাম্যের জন্য নগর পরিবহনের চাহিদার সৃষ্টি হয়ে থাকে। আমাদের 7 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকের পরিবাহক। নগরের অভ্যন্তরে যে নাগরিকরা বসবাস করে তাদের পরিবহনের জন্য তাদের এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াতের অন্যতম মাধ্যম হচ্ছে এই পরিবহন ব্যবস্থা। এ কারণেও নগর পরিবহনের চাহিদার সৃষ্টি হয়ে থাকে। 8 নম্বর পয়েন্ট হচ্ছে শহর উন্নয়নের জন্য সহায়ক। একটি নগরের পরিবহন ব্যবস্থা শহর উন্নয়নে বা নগর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। যে কারণে আমরা বলতে পারি যে একটি নগর যত উন্নত হবে এর পরিবহন ব্যবস্থাটাও ততটাই উন্নত হবে। যে কারণেও এই নগর পরিবহন ব্যবস্থার চাহিদার সৃষ্টি হয়। 9 নম্বর পয়েন্ট হচ্ছে শ্রমের যোগান প্রদান। শ্রমের যোগান পরিপূর্ণ করার জন্য এই পরিবহন ব্যবস্থার প্রয়োজন। যে কারণেও নগর পরিবহন ব্যবস্থার চাহিদার সৃষ্টি হয়ে থাকে। 10 নম্বর পয়েন্ট হচ্ছে অন্য নগরে গমনাগমন। নগরের অভ্যন্তরে যে নাগরিকগণ বসবাস করে তারা যখন নগরের বাইরে অন্য কোথাও যেতে চায় তখন কিন্তু পরিবহন ব্যবস্থা ছাড়া আর কোনো উপায় নেই। এছাড়াও নগরের অভ্যন্তরে যে শ্রমিকরা আছে তারা যদি তাদের শ্রম নগরের বাইরে অন্য কোনো অঞ্চলে দিতে চায় তাদেরকেও কিন্তু পরিবহন ব্যবস্থার মাধ্যমে সেখানে যেতে হবে। যে কারণে নগর পরিবহন ব্যবস্থার চাহিদার সৃষ্টি হয়ে থাকে। আমরা এখন নগর পরিবহন সেবার চাহিদা রেখাটি দেখব। আমি রেখাটি আঁকছি। নগর পরিবহন সেবার চাহিদা রেখা। এখানে লম্ব অক্ষে আমরা পরিবহন সেবার মূল্যকে পরিমাপ করছি এবং ভূমি অক্ষে পরিবহন সেবার চাহিদাকে পরিমাপ করছি। আমরা যে চাহিদা রেখাটি পাবো সেটি হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী একটি রেখা। এখানে দেখা যাচ্ছে যে যখন প্রাইস P1 তখন চাহিদা হচ্ছে M1, প্রাইস কমে যাচ্ছে P2 হচ্ছে চাহিদা বেড়ে যাচ্ছে M2 হচ্ছে। যে কারণে রেখাটি হচ্ছে বাম থেকে ডান দিকে নিম্নগামী। দেখা যাচ্ছে যে যখন প্রাইস কমে যাচ্ছে তখন পরিবহন সেবার চাহিদাটা বেড়ে যাচ্ছে এবং যখন প্রাইস বেড়ে যাচ্ছে তখন পরিবহন সেবার চাহিদাটা কমে যাচ্ছে। আমরা এখন নগর পরিবহন সেবার যোগান সম্পর্কে জানব। একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিবহন ব্যয় সাপেক্ষে একটি নগরের অভ্যন্তরে যে বিভিন্ন ধরনের পরিবহন সেবা পাওয়া যায় তাকে নগর পরিবহন সেবার যোগান বলে। নগর পরিবহন সেবার যোগান কতগুলো বিষয়ের উপর নির্ভর করে, এই বিষয়গুলো আমি পয়েন্ট আকারে লিখছি।
এক নম্বর পয়েন্ট, সড়কের ধারণ ক্ষমতা। 2 নম্বর পয়েন্ট, নগর পরিবহন নিয়ন্ত্রণ বা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। 3 নম্বর, নগর সড়কের বিস্তৃতি। 4 নম্বর, পরিবহন সেবার মূল্য। তাহলে আমাদের 1 নম্বর পয়েন্ট হচ্ছে সড়কের ধারণ ক্ষমতা। একটি নগরের সড়কগুলো যত বেশি পরিমাণে পরিবহন ধারণের উপযোগী হবে, তত নগরে পরিবহন সেবার যোগানটা বেড়ে যাবে এবং সড়কের ধারণ ক্ষমতা কমে গেলে পরিবহন সেবার যোগানটাও কমে যাবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে নগর পরিবহন নিয়ন্ত্রণ বা ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা। একটি নগরের ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা যত উন্নত হবে, তত বেশি পরিমাণে যানবাহন সেখানে চলাচল করতে পারবে, ফলে নগরে পরিবহন সেবার যোগানটাও বেড়ে যাবে। বিপরীতভাবে ট্রাফিক ব্যবস্থা যদি দুর্বল হয়, তাহলে সেখানে যানজট দেখা যাবে, যার পরিপ্রেক্ষিতে সেখানে পরিবহন সেবার যোগানটা কমে যাবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে নগর সড়কের বিস্তৃতি। একটি নগরের সড়কগুলো যত বিস্তৃত হবে, তত বেশি পরিমাণে যানবাহন সেখানে চলাচল করতে পারবে, ফলে সেখানে নগরের পরিবহন সেবার যে যোগান সেটা বেড়ে যাবে। আবার বিপরীতভাবে সড়কগুলো যদি সরু হয়, তাহলে যানবাহনের কম চলাচল করতে পারবে, যে কারণে নগর পরিবহন সেবার যোগান সেটা কমে যাবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে পরিবহন সেবার মূল্য। একটি নগরে যে পরিবহনগুলোর জন্য নাগরিকগণ বেশি মূল্য দিতে আগ্রহী থাকবে, সেই পরিবহনগুলোর যোগান কিন্তু বেড়ে যাবে। বিপরীতভাবে যে পরিবহনগুলোর জন্য নাগরিকগণ কম মূল্য দিতে আগ্রহী হবে, সেই পরিবহনগুলোর যোগান কিন্তু কমে যাবে। এই হচ্ছে আমাদের নগর পরিবহনের যোগান যে বিষয়গুলোর উপর নির্ভর করে, সেগুলো সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা নগর পরিবহনের যোগানের যে রেখাটি সেটি দেখব। নগর পরিবহন সেবার যোগান রেখা। লম্ব অক্ষে আমরা পরিবহন সেবার মূল্যকে পরিমাপ করছি, ভূমি অক্ষে পরিবহন সেবার যোগানকে পরিমাপ করছি। আমরা যে রেখাটি পাবো সেটি হচ্ছে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা। এখানে দেখা যাচ্ছে যে যখন দাম P1, তখন পরিবহন সেবার যোগান হচ্ছে M1। দাম কমে যখন P2 হচ্ছে, পরিবহন সেবার যোগানটাও কমে তখন M2 হয়ে যাচ্ছে। অর্থাৎ একটা সমমুখী সম্পর্ক। পরিবহনের মূল্য যত বাড়বে, তত কি হবে, যোগানটাও বাড়বে। আবার একইভাবে পরিবহনের মূল্যটা যত কমবে, তত পরিবহনের যোগানটাও কমে যাচ্ছে, যে কারণে এখানে একটা সমমুখী সম্পর্ক। আমরা এখন নগর পরিবহন সেবার মূল্য নির্ধারণের প্রক্রিয়াটি দেখব। সাধারণভাবে যখন চাহিদা আর যোগান পরস্পর সমান হয়, সেখানে নগর পরিবহন ব্যবস্থার ভারসাম্য দাম নির্ধারিত হয়ে যায়। আমরা এখন রেখাটি আঁকছি। নগর পরিবহন
সেবার মূল্য নির্ধারণ। সাধারণভাবে চাহিদা আর যোগানের পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে এই পরিবহন সেবার মূল্য নির্ধারিত হয়। আমরা এখানে লম্ব অক্ষে পরিবহন সেবার মূল্যকে পরিমাপ করছি, আর ভূমি অক্ষে পরিবহন সেবার পরিমাণকে পরিমাপ করছি। আমরা দেখেছি আমাদের চাহিদা রেখাটি ছিল ডান দিকে নিম্নগামী এবং যোগান রেখাটি ছিল ডান দিকে ঊর্ধ্বগামী একটি রেখা। আমাদের ভারসাম্য বিন্দু হচ্ছে ই, এই বিন্দুতে ভারসাম্য দাম হচ্ছে পি এবং ভারসাম্য পরিমাণ হচ্ছে এন। তাহলে দেখা যাচ্ছে যে যখন চাহিদা আর যোগান পরস্পর সমান হচ্ছে সেখানেই নগর পরিবহন সেবার ভারসাম্য দাম নির্ধারিত হয়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের নগর পরিবহন সেবার মূল্য নির্ধারণ প্রক্রিয়াটি। আজকে এই পর্যন্তই। আগামী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।